মেয়েগুলোকে মেরে চালচিত্রর ফ্রেমে টাঙিয়ে দিয়ে যেত। বড়দিনের আসরে 4টি নতুন বাংলা ছবি, 2টি ছবি খাদান এবং সন্তান নিয়ে এর আগে পর্যালোচনা করেছি। আজকে করে নেব চালচিত্র এই ছবিটি নিয়ে। ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে প্রীতম ডি গুপ্তার পরিচালনায় এই সিনেমাটির মধ্যে এমন অনেকগুলো অভিনেতাকে পেলাম যেটা বড় ভালো লাগার কাজ করলো। ভালো লাগা সেইখানেই যে এই অভিনেতাগুলো সবকটাই পরিপক্ক অভিনেতা, আর যেহেতু আমার মঞ্চের সঙ্গে একটু যোগসূত্র রয়েছে সেহেতু মঞ্চাভিনেতা বিশেষ করে পেলে আমি একটু গদগদ হয়ে উঠি। আর এই ভালো লাগার জায়গা থেকেই চালচিত্র সিনেমাটি নিয়ে 2-4খানি কথা আপনাদের কাছে তুলে ধরব। যদি গল্পটা ছোট্ট করে বলতে হয় যে একটা সিরিয়াল কিলার একের পর এক খুন করে চলেছে, কিন্তু তার একটা মোটিভ থাকে, তাহলে সেই কারণটা জানার জন্য এই সিনেমাটা। তবে ট্রেলারের সূত্র ধরে যদি একটু বলা যায়, যে খুনটা এই মুহূর্তে হচ্ছে বা একের পর এক হচ্ছে তার মোটিভটা 12 বছর আগে 2001 সালে প্রায় ঘটে যাওয়া বেশ কয়েকটি খুনের সঙ্গে মিলে যাচ্ছে। আর এই খুনগুলো কে করছে, কেন করছে, আর এই খুনগুলোর মোটিভ কি করে 12 বছর আগে আরেকটা সিরিয়াল কিলারের খুনের সঙ্গে মিলে যাচ্ছে, সেটা নিয়েই এই সিনেমাটা। আমরা মনে করি পুলিশে চাকরি করা মানে বা এই ডিটেকটিভ ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত কোনো অফিসার মানে তারা খুব রাউডি হয়, তারা খুব সাহসী হয়, তাদের নার্ভাস সিস্টেম খুব স্ট্রং হয়, এটা কিন্তু নয়। কাউকে কাউকে কাবু করে ফেলে এই খুন বা অন্যান্য অন্ধকার জগতের মোটিভগুলো। সেই আহত অফিসার, সিনিয়র মোস্ট অফিসার কনিষ্ক, তার যে টিম নিয়ে কিভাবে এই খুনের কারণ এবং খুনির কাছাকাছি পৌঁছবে সেটা নিয়ে এই সিনেমাটা মূলত। গল্পটা এতটুকুই বলা যায়। তবে এখানে সব থেকে বড় আঙুল দিয়ে দেখানো ডিরেক্টোরিয়াল পার্ট। ডিরেক্টর প্রীতম খুব সুন্দর করে বুনেছেন সিনেমাটা। স্ক্রিপ্ট বড্ড স্ট্রং, আর পাশাপাশি যদি বলা যায় এর যে দৃশ্যায়ন করা হয়েছে প্রত্যেকটি দৃশ্য একেবারে নিখুঁত, এখানে কোনো ভুল ত্রুটি ধরার ব্যাপার নেই। সম্ভবত 2024 সালে যে কটি বাংলা সিনেমা রিলিজ করা হয়েছে তাদের সেরার সেরা তালিকায় এই সিনেমাটি জায়গা করে নেবে। কিন্তু ব্যবসায়িক কথা আমি বলতে পারবো না, কারণ সেই একটি জায়গা ব্যবসায়িক কথা বলতে গেলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে হল পাওয়া, শো পাওয়া। আর এই মুহূর্তে এই সিনেমাটা রিলিজ করা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হয়নি। কেননা এই মুহূর্তে যে বাকি 3টি সিনেমা চলছে তার মধ্যে মূলত 2টি সিনেমা খাদান এবং সন্তান, 2টি দিকপাল মানুষের সিনেমা। কেন সেটা বললাম? একটা দেবের সিনেমা, দেব প্রায় 10 বছর পরে তার মাস অবতারে ফিরে আসছেন, মানুষজনের একটা উল্লাস থাকবে, একটা উন্মাদনা থাকবে, একটা উচ্ছ্বাস থাকবে। যারা দেবিয়ানরা তারা বহুদিন ধরে বসে আছেন যে দেবকে তার স্বমহিমায় ফিরে পাবেন। সেই নাচ গান মারামারি একেবারে এই ধরনের একটা সিনেমা তারা ওত পেতে বসে আছেন। তাহলে পুষ্পা 2 এর রেশকে কাটিয়ে খাদানকে আসতেই অনেকটা বেগ পেতে হয়েছে। তার সঙ্গে রাজ চক্রবর্তীর বাধা ধরা কিছু দর্শক রয়েছে, তার সন্তান সিনেমা দেখবেই। সন্তান সিনেমা একটা অন্যরকম পারিবারিক সিনেমা তৈরি হয়েছে, যেটা রাজ চক্রবর্তীর জনার নয়। সম্ভবত প্রথম এই ধরনের একটা পারিবারিক সিনেমা নিয়ে আমাদের কাছে এসছেন, আমাদের কাছে ধরা দিয়েছেন। এই বিষয়গুলো থেকে যাচ্ছে। তাহলে যদি বাংলা সিনেমা প্রাধান্য পায় তাহলে এই 2টি সিনেমাই প্রাধান্য পাবে। তাহলে রয়ে গেল 5 নম্বর স্বপ্নময় লেন আর চালচিত্রর কথা। এর মধ্যে চালচিত্র আমি দেখেছি, 5 নম্বর স্বপ্নময় লেন আমার দেখা হয়নি। চালচিত্র দেখে যেটা বুঝলাম এবং হলের পরিবেশ পরিস্থিতি দেখে যা বুঝলাম দর্শক আসনের, তাতে বুঝলাম যে কটি শো পেয়েছে সেই কটি শো হয়তো জায়গা মতো হয়নি বা সময় মতো হয়নি। যদি সব কিছু ঠিক থাকেও, যদি মুখে মুখে প্রচারে মাউথ পাবলিসিটি হয়ে যায়, তাহলেও চালচিত্র যে খুব একটা বড় ব্যবসায়িক সফলতা পাবে এ আশা নিয়ে এই পর্যালোচনা করতে বসিনি। তবে একটা কথা সঠিক, যারা যারা ভাগ্যক্রমে এই সিনেমাটি দেখে ফেলবেন
তাদের কাছে কিন্তু একটা বড় প্রাপ্তি হয়ে থাকলো বলে এটা আমি মনে করি। প্রথমেই আসতে হবে প্রীতম ডি গুপ্তার কথায়, মানে ডিরেক্টর সাহেবের কথায়। ডিরেক্টর সাহেব অল্প বয়সী, তাকে দেখতে বা তার প্রকাশ 50-এর ঊর্ধ্ব মনে হলেও তার বয়স কিন্তু অতটা নয়, এবং সে একজন ক্রিটিক্স ছিলেন ফিল্ম। তার আগে মঞ্চ বা থিয়েটার জগৎকে নিয়েও তিনি অনেক কাজ করেছেন, মানে সমালোচক হিসাবে। কিন্তু সেই সমালোচক যখন পরিচালক হয়ে ওঠে, সেই জায়গায় কিন্তু তিনি বাধাপ্রাপ্ত হবেন, এটা অতি স্বাভাবিক কথা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রীতম বাবুর পিছনের ইতিহাসটা একটু ঘেটে দেখা দরকার। সেটা কি কি সিনেমা করেছেন তিনি। পঞ্চ অধ্যায়, সাহেব বিবি গোলাম আর মাছের ঝোল, এই 3টি সিনেমার কথা এই মুহূর্তে মনে পড়লো। আরো অনেক সিনেমা তিনি করেছেন, তবে তার পরিচিতি রয়েছে। কিন্তু পরিচালক হিসাবে চালচিত্র সিনেমাটির মধ্যে তিনি যা তুলে ধরেছেন এবং যে কাস্টিং করেছেন, সেইটা কিন্তু অনবদ্য, মন ছুঁয়ে যাওয়ার মতন। অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন এবং স্বস্তিকা দত্ত। এর মধ্যে টোটা রায়চৌধুরী, রাইমা সেন স্বামী স্ত্রী সম্পর্ক অনবদ্য। এত সুন্দর কেমিস্ট্রি, যে সম্পর্কটাই তাদের মধ্যে রয়েছে, সেই সম্পর্কটুকুর মধ্যে থেকে কতটুকু তার ব্যাপ্তি হতে পারে, এত সুন্দর করে দুজনের অভিনয় তাদের যে স্ক্রিপ্ট অনুযায়ী ফুটে উঠেছে, সেটা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে প্রকাশ পেল। নাসের ভাই অনির্বাণ চক্রবর্তী ওই ডিটেকটিভ ডিপার্টমেন্টের সম্ভবত সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে ছাড়া অনেক কিছুই কাজ করা সম্ভব না। সেই কারণে এই কনিষ্ক বা টোটা রায়চৌধুরী বারবার তার ওপরে সমস্ত দায়িত্ব তুলে দিচ্ছিলেন, মানে গুরু দায়িত্ব। এইটুকু বলে দিতে পারি, তার বেশি দিন চাকরি বেঁচে ছিল না, কিন্তু তার উপরে সব থেকে বড় দায়িত্বটা চলে আসে। যেই বয়সটায় তাকে তুলে ধরা হয়েছে, সেই বয়সে এসে কিভাবে এক্সিকিউট করছেন কাজটা, এবং সেটার মধ্যে যে বিশ্বাসযোগ্যতা আনা। কেননা আমরা একটা সিনেমা দেখতে যাই জেনে যে এটা সত্যি না, এটা সত্য ঘটনা নাও হতে পারে, কিন্তু যে অভিনয় করছে তার দায়িত্ব থাকে, ডিরেক্টরের দায়িত্ব থাকে আমাদের বিশ্বাস করানো যে যেই সময় যেই কন্টেন্টটা দেখছি, যেই গল্পটা শুনছি বা দেখছি, সেই গল্পটার মধ্যে যেন স্বচ্ছতা থাকে, এবং সেই স্বচ্ছতাটাই কিন্তু আমাদের মন জয় করে। আমরা অনেক কিছু ভাবি, ভেবে যাই, কিন্তু যখন যেটা পাই, সেটা কতটা পাই, সেটা ভাবার থেকে অতিরিক্ত নাকি কিছুটা কম, সেই জায়গাটা হচ্ছে বড় প্রশ্ন। দর্শক আসনে বসে যা ভেবে গেছিলাম ট্রেলারটুকু দেখে, কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ফেরত নিয়ে আমি ফিরেছি, এবং এই সিনেমাটা আপনাদের ভাবাবে। কিচ্ছু না, গল্পে যে বড় বড় মোচড় আছে এরকম কথা আমি বলবো না, কিন্তু এই সিনেমায় অভিনয় দিয়ে এবং ওই বারবার বলছি স্ক্রিপ্ট দিয়ে, পরিচালনা দিয়ে, সমস্ত কিছু দিয়ে একেবারে সুন্দর একটা নিখুঁত তারে গল্পটা বেঁধেছেন, এবং সেটাই হচ্ছে দর্শক আসনে বসে থাকা আমার মতন মানুষের প্রাপ্তি। একটা মুহূর্তের কথা বলি যেটা আমরা ট্রেলারে দেখেছি। টোটা রায়চৌধুরী এমন একটা জায়গায় রয়েছেন যেখানে চতুর্দিকে বেশ কিছু মহিলা ঝুলে রয়েছে, আর তাদের পিছনে চালচিত্র আঁকা, মানে চালচিত্র যেটা দুর্গা প্রতিমার কাঠামোর পিছনে মূলত আমরা দেখি। কিন্তু খুন করার পরে মহিলাদের ওই দেবী রূপে যে ঝুলিয়ে রাখা চালচিত্রের সামনে, এটা কিন্তু অদ্ভুত ধরনের একটা মোটিভ অফ মার্ডার। এই জায়গাটাই কিন্তু অনেক মানুষকে নাড়িয়ে দিতে পারে। এই ভাবনাটা কোথা থেকে এসেছে সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, তবে এই ভাবনাটা ইউনিক। এবার আপনারা অনেক সিনেমা দেখেন, হয়তো দেখা যাবে এটাও কোনো জায়গা থেকে কপি হয়েছে, এরকম আমরা জানতে পারবো, কিন্তু আমার মনে হয় না। এটা মৌলিক গল্প বলেই আমি আমার বক্তব্য রাখছি। এবার বলে নি কেন সিনেমাটি দেখতে যাবেন, চালচিত্র সিনেমাটা দেখতে যাওয়ার কারণ কি কি থাকবে। 1 নম্বর, 12 বছর আগে 2001 সালে ঘটে যাওয়া বেশ কিছু খুন, যেটাকে ওই চালচিত্রের সামনে মহিলাদের দেবী রূপে প্রকাশ করা হয়, তার সঙ্গে 12 বছর পরে 2013 সালে ঘটে যাওয়া বেশ কয়েকটি খুন কি করে মোটিভ তার মিলে যাচ্ছে, এবং চালচিত্র না থাক একটা কাঠামোর মধ্যে সেই মার্ডার করার পরে নারীদেরকে ঝুলিয়ে রাখা,
এইটা কেন হচ্ছে সেটা জানার জন্য আপনাদের এই সিনেমাটি দেখতে যেতে হবে। টোটা রায়চৌধুরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, অপূর্ব, ব্রাত্য বসু এবং সাথে সাথে শান্তনু মাহেশ্বরীর অভিনয় দেখবার জন্য নিশ্চয় করে এই চালচিত্র সিনেমাটি আপনাদের দেখতে যেতে হবে। শান্তনু মাহেশ্বরী মুম্বাইতে অভিনয় করেন, হিন্দি সিনেমা জগতের একেবারে একটা দারুণ অভিনেতা। সেই অভিনেতা যখন বাংলা সিনেমায় এসেই একেবারে শুরুতেই এই ধরনের মিস্ট্রি থ্রিলার সিনেমায় অভিনয় করছেন, তার থেকে যে কতটা প্রাপ্তি আমাদের আছে বা কতটা আমরা পেতে পারি এটা আপনারা ভাবতেও পারবেন না সিনেমাটা না দেখলে। এত অপূর্ব দক্ষতার সাথে অভিনয় করেছেন তিনি, এটা সত্যি কথা অনেক বড় পাওনা আমাদের বাঙালির কাছে। ওই দু আঙুলের ফাঁকে একটা সাদা পরি একটা ক্রিয়েটিভ মানুষের বিশেষ প্রয়োজন হয়ে যায়, সেটা কিন্তু আমরা আগেও দেখেছি, আর এক্ষেত্রেও দেখব যে একজন খুনিও ক্রিয়েটিভ মানুষ হয়ে উঠতে পারে। একটা খুনি, তার মধ্যে ক্রিয়েটিভিটি কি থাকবে? সে তো সমাজের ক্ষতি করছে, তার আবার ক্রিয়েটিভিটি কি? না, এখানে এত সুন্দর করে সেই জায়গাটা দেখানো হয়েছে। আমি গল্প বলছি না, একটা সাদা পরি কত বড় কাজ করে দিতে পারে সেটা কিন্তু একেবারে যেন সমুদ্রের পাশে বসে ওই ঢেউ গোনার মতন আমরা দেখতে পাবো, এবং সেটা কিন্তু বড্ড ভালো লাগার একটা জায়গা। অভিনয় কোন লেভেলে যেতে পারে আমি বারবার করে বলছি, যদি অভিনয় দেখতে চান তাহলে কিন্তু এই সিনেমাটা মিস করবেন না। একেবারে হাইলি রেকমেন্ডেড। যারা সিনেমা দেখতে ভালোবাসেন, বাংলা সিনেমার পাশে থাকতে ভালোবাসেন, তারা দয়া করে এই সিনেমাটা দেখবেন। জুনিয়রের উপর যেটা প্রেশার তৈরি করা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে, সেইটা দেখবার জন্য এই সিনেমাটা দেখতে হবে। পাশাপাশি একটা সিনিয়রের ওপরে যে কতটা বিশ্বাস থাকতে পারে, সেটাও যে ফেল করতে পারে ওই বিশ্বাসটারও, সেইটা দেখবার জন্য এই সিনেমাটা দেখতে হবে। দেবেশ চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন একটা ছোট্ট চরিত্রে। ওই দুটো তিনটে দৃশ্যের মধ্যে একেবারে ছোট ছোট অভিনয় কাকে বলে দেখিয়ে দিয়ে গেলেন উনি। হ্যাঁ, উনি মঞ্চের পরিচালক, উনি দেখিয়ে দিলেন যে যে কোনো জায়গায় অভিনয়টা জানা থাকলে সেইটা কোনো ব্যাপারই হয় না, যে কোনো ফরম্যাটেই অভিনয় করাটা জলভাত। যখন একটা মানুষ একা হয়ে যায় আর একজনকে সাথী হিসাবে পেতে চায়, সেরকমই একটা চেয়ারেরও আর একটা চেয়ারের প্রয়োজন হয়, একা থাকতে পারে না। এই একটা ছোট্ট দৃশ্যে এই ছোট্ট একটি সংলাপ আমার মন জয় করে নিয়েছে। কতটা ভাবনা চিন্তা আর কতটা নিপুণতা মনের মধ্যে থাকলে এই ডায়লগটা লেখা যায়। এই সংলাপটা কিন্তু আমাদের শিক্ষিত করে দিয়ে গেল। আর ডিটেকটিভের একটা নিগূঢ় তত্ত্ব উঠে এসছে, কি প্লাস কেন ইজুকাল টু কে। কিভাবে খুন হলো, কেন খুন হলো, এই প্রশ্নগুলো যদি পরিষ্কার হয় তাহলে কে খুনি অটোমেটিক বেরিয়ে যাবে। এই জিনিসটাও আমাকে আঙুল দিয়ে শিখিয়ে দিল, বাহ, এত সহজে এত বড় কথা বলা যায়। সেরকম গানের একটা প্রয়োজন আছে বলে ওই চালচিত্র সিনেমায় সেটা আমি মনে করি না, তবুও যা হয়েছে ইমন, অনুপম, কিন্তু শেষে একটা অদ্ভুত মোচড় পাবেন বলবো না, তবে গায়ক গায়িকার মধ্যে উষা উত্তুপ রয়েছেন। সেই উষা উত্তুপকে তার এই বয়সে এসেও কিভাবে ব্যবহার করা যায়, আর সেইটাও শিখিয়েছেন এখানে পরিচালকদ্বয়, মানে মিউজিক ডিরেক্টর এবং ডিরেক্টর। মানে আমার মনে হচ্ছে এত নিখুঁতভাবে সবকিছু ভাবে কি করে একটা মানুষ, বা বলা ভালো একটা টিম। এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আগামী দিনে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে তার মধ্যে অলটা সিলেক্ট করে নেবেন। আবারও বলি, সবাই ভালো থাকবেন। নমস্কার।